হাই ফ্রেন্ড, এমএলএম মডার্ন হেল্প ডেস্কে আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে মোহাম্মদ সাফিজউদ্দিন, আপনাদের সহযোগী। আজকে এমএলএম মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে প্রশিক্ষণ পর্ব 1 নিয়ে আমরা নতুন অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ শিবির পর্ব 1 নিয়ে হাজির হয়েছি। একটা বিষয় সবার কাছে স্পষ্ট যে পৃথিবীতে যতগুলা প্রফেশন আছে, পেশা আছে, কাজ আছে এবং যার মাধ্যমে মানুষ ইনকাম করে, প্রতিটা পেশারই একটা ট্রেনিং সেশন থাকে, ট্রেনিং প্লেস থাকে, ট্রেনিংয়ের জায়গা থাকে, ট্রেনিংয়ের ইনস্টিটিউট থাকে, ট্রেনিংয়ের স্কুল থাকে। যেমন উদাহরণ হিসাবে আমরা ধরে নিতে পারি, একজন ডাক্তারের পেশা হলো ডাক্তারি করা এবং এই ডাক্তারি করে সে অনেক ইনকাম করে এবং এই ইনকাম করার জন্য তাকে একটা কোনো ইনস্টিটিউটে লেখাপড়া করতে হয়েছে। আমরা কি সেই ইনস্টিটিউট সবাই জানি। একজন ডাক্তারের ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার হলো একটা মেডিকেল কলেজ, এমবিবিএস কলেজ। একজন উকিলের প্রশিক্ষণ স্কুল কোথায়, ট্রেনিং সেন্টার কোনটা? সেটা হচ্ছে ল কলেজ। একজন সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের তাকেও ট্রেনিং নিতে হয়, প্রশিক্ষণ নিতে হয় তার পেশার জন্য, এবং তার ইনস্টিটিউটের নাম হলো কমার্শিয়াল কলেজ। এইভাবে প্রতিটা পেশার লোককে ট্রেনিং নিতে হয়, প্রশিক্ষণ নিতে হয় তার পেশাকে আগে বাড়ানোর জন্য। আমাদের আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ে এটাও আমাদের একটা পেশা এবং এখানে যে কোনো পেশার থেকে বেশি ইনকাম হয়, আর এর জন্য প্রশিক্ষণের দরকার। এবং এই ট্রেনিং সেশনগুলোতে আমাদের শেখানো হয়, মিটিং, সেমিনার, ট্রেনিং সেশনে শেখানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে আমরা এই প্রশিক্ষণ বা ট্রেনিং কি, এটাই জেনে নেব প্রথমে। ট্রেনিং কাকে বলে? ট্রেনিং কাকে বলে আমরা এটা জেনে নেব। হোয়াট ইজ ট্রেনিং? এর একটা ব্যাখ্যা আমরা তৈরি করেছি। সেটা হলো, ট্রেনিং মিনস ইকুইপিং এ পারসন উইথ দ্য রিকোয়ার্ড স্কিল টু পারফর্মস দ্য টাস্ক। অর্থাৎ কোনো কাজ করার জন্য যে দক্ষতার প্রয়োজন, সেটা যখন কোনো লোকের ভিতরে ভরে দেওয়া হয় বা ভরে দেওয়ার যে পদ্ধতি বা সিস্টেম, সেটাই হলো ট্রেনিং। মানে যে কোনো কাজ করার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন, প্রশিক্ষণের প্রয়োজন, সেই কাজের দক্ষতার প্রয়োজন। যেমন ধরুন, কেউ যদি ড্রাইভিং করতে চায়, তাহলে ড্রাইভিং করার জন্য তাকে প্রশিক্ষণ নিতে হয়, নতুবা হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কেউ যদি বলে সাঁতার কাটবো, সাঁতার শিখবো, তাহলে তাকে সাঁতার কাটতে গেলে ট্রেনিং নিতে হবে। ধরুন কেউ সাঁতার কাটতে জানে না, আর তাকে সমুদ্রের মাঝখানে ফেলে দিলেন, তাহলে কি হবে? তার তো হ্যাপি বার্থডে হয়ে যাবে। সেই জন্যই ট্রেনিং প্রয়োজন। কোনো আর্মিতে কেউ যদি কাজ করে, সেনাবাহিনীতে কাজ করেন, তারও ট্রেনিংয়ের প্রয়োজন।
তাকেও ট্রেনিং নিতে হয়, না হলে উনি বন্দুক চালাতে পারবেন না। বন্দুক চালানোর জন্য বিভিন্ন কাজের জন্য ট্রেনিং বা প্রশিক্ষণ দরকার। নেটওয়ার্ক মার্কেটিং একটা পেশা এবং মহৎ কাজ, এর জন্য প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের দরকার। যে সমস্ত স্কিল আমাদের শেখার প্রয়োজন সেগুলো আমাদেরকে এখানে শেখানোর ব্যবস্থা করা হয়েছে। নতুন অ্যাসোসিয়েটদের যে প্রশিক্ষণ শিবির, এর মাধ্যমে আমরা শেখানোর চেষ্টা করছি নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিভিন্ন স্কিল সম্বন্ধে। তাহলে অনেকের প্রশ্ন হতে পারে, ট্রেনিং কেন নিব? এই ট্রেনিং নেওয়া কি আমাদের প্রয়োজন? এই ট্রেনিং না নিলে কি হবে না? না, আমরা এই ট্রেনিং না নিলে যে সমস্ত অসুবিধা হবে সেগুলো এবার দেখে নেওয়ার চেষ্টা করব। ইম্পর্টেন্স অফ ট্রেনিং। ট্রেনিং নিলে কী কাজ হবে? যেমন একজন লোক বিনা ট্রেনিংয়ে গাড়ি চালাতে পারে না, সাঁতার কাটতে পারে না, এইভাবে যে কোনো কাজ করতে গেলে ট্রেনিং নিলে তার কাজ সহজে হবে। অর্থাৎ আমাদের রিডিউস লার্নিং টাইম, আমাদের যে সাফল্য, এই সাফল্যের সময়টা কমিয়ে দেয়। কোনো ব্যক্তি একটা কাজ করছেন, সে হয়তো 10 বছর 15 বছর লাগিয়ে দিল তার সাকসেস হতে, সেখানে সফল হতেও পারে, নাও হতে পারে। সেক্ষেত্রে যদি তার ট্রেনিং নেওয়া থাকে, সফল হওয়ার জন্য তাকে খুব সামান্য সময় ব্যয় করতে হবে। অল্প সময়, যেখানে হয়তো 2 বছর 3 বছরের মধ্যে সাকসেস পেয়ে যাবে, সেখানে তার প্রশিক্ষণ নেওয়া বা ট্রেনিং নেওয়া না থাকার কারণে তার 10-15 বছর লেগে গেল। নাম্বার 2, বেটার পারফরমেন্স। আমাদেরকে উন্নত পারফরমেন্সের জন্য ট্রেনিং দরকার। ধরুন, যাদের পা ভালো আছে তারা সবাই দৌড়াতে পারে, কিন্তু সবাই অলিম্পিকে গিয়ে দৌড়াতে পারে না। অলিম্পিকে দৌড়াতে গেলে তাকে উন্নততর ট্রেনিং নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। আর এই জন্য আমাদের ট্রেনিংয়ের প্রয়োজন। 3 নম্বর, আমাদের অ্যাটিটিউড ফরমেশন হয়। এই ট্রেনিংয়ের মাধ্যমে অ্যাটিটিউড ফরমেশন হয়। যেমন ধরুন, একজন ডাক্তারের কি অ্যাটিটিউড তৈরি হয়, একজন ডাক্তার বা একজন উকিল, একজন সেনাকর্মী বা আর্মি, পুলিশ, তাদের যে সমস্ত অ্যাটিটিউড তৈরি হয় ট্রেনিংয়ের মাধ্যমে। ধরুন, একজন ডাক্তার, উনি শুধু ভাবেন যে এটা আমার অসুস্থ শরীর, অসুস্থ পেশেন্ট, একে ট্রিটমেন্ট করাই তার একান্ত কাজ। উনি যদি মনে করেন, ওনার মহব্বত যদি, ওনার যদি টান রোগীর উপরে চলে আসে, তবে সে সম্পূর্ণ ট্রিটমেন্ট করতে পারবে না, সঠিক ট্রিটমেন্ট করতে পারবে না। ধরুন, তার ছেলে আছে, তার একটা টিউমার হয়েছে, সে কাটতে হবে, কাটতে পারবে না যদি তার উপরে মহব্বত হয়ে যায়, তার উপরে টান হয়ে যায়। তাহলে কি তার অ্যাটিটিউড? যে এটা একটা একমাত্র বিমার শরীর, অসুস্থ শরীর, এটা একটা অনলি পেশেন্ট, তাকে যে কোনো হালাতে ট্রিটমেন্ট দেওয়াই তার কাজ। ঠিক একইভাবে একজন আর্মি বা সেনাকর্মীর
যে অ্যাটিটিউড থাকে সেটা কেমন, দেশ আগে পরিবার পরে, দেশ আগে পরিবার পরে, এরকম তার এটা অ্যাটিটিউড তৈরি হয়। উকিলের কীরকম অ্যাটিটিউড তৈরি হয়, একজন জজ বা হাকিম যতক্ষণ পর্যন্ত কোনো কেসের ফাইসলা না দিয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন উকিল তার মক্কেলের পক্ষ থেকে চেষ্টা করতেই থাকে, তাকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা পর্যন্ত করতে থাকে। সে ভালো করে থাকুক অথবা মন্দ করে থাকুক, সে দোষ করে থাকুক বা না করে থাকুক, উভয় ক্ষেত্রেই উকিলের অ্যাটিটিউড হলো তাকে যে কোনো হালাতে বাঁচানোর চেষ্টা করা। এভাবে অ্যাটিটিউড তৈরি হয়। 4 নম্বর, হেল্প ইন সলভিং অপারেশনাল প্রবলেম। কোনো সমস্যা সমাধান করার জন্য সহজেই সাহায্য পাওয়া যায়। অর্থাৎ আমাদের কোনো রকম সমস্যা হয়েছে, ধরুন নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোনো রকমের সমস্যা আসতে পারে, সেটা কীরকম উত্তর হবে, কীরকম সমাধান হবে, এটা শেখার জন্য আমাদেরকে ট্রেনিং বা প্রশিক্ষণের দরকার। ধরুন আমরা কোনো ব্যক্তিকে গেলাম প্ল্যান দিতে, উনি বললেন যে আমার কাছে সময় নাই, এই যে প্রবলেম, এটাকে হ্যান্ডেলিং করতে হবে, এই সমস্যাকে পার হতে হবে। তার মানে কি, তার কাছে সময় নেই, মানে তার যে সময় এটা বিক্রি করে দেওয়া হয়েছে, যে ইনকাম পায় সমস্ত সময়টাই, কাজ করার সময়টাকে বিক্রি করে দেওয়া হয়েছে, আর তার কাছে সময় নাই। কিন্তু এমন কোনো যদি তাকে সুযোগ দেওয়া হয়, অপরচুনিটি দেওয়া হয়, যেখানে সময় মাল্টিপ্লাই হবে, সময় আরও বাড়িয়ে নিয়ে যাবে, এই সুযোগটা যদি তাকে দেওয়া হয়, এই কথাটা যদি তাকে বলে দেওয়া হয়, তাহলে সে কাজ করতে রাজি হবে। আমরা যদি মনে করি আমার কাছে সময় নাই, এ কথা শুনে যদি আমরা বন্ধ করে দিই কাজটা, তাকে না বুঝাই, তার কাছে না যাই, তবে আমাদের একটা ভুল হয়ে যাবে। কারণ প্রতিটা নয়ের মধ্যে একটা উত্তর লুকিয়ে আছে। তারপরে আমরা কিভাবে কাজটা করব, নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিভিন্ন রকমের অবজেকশন কিভাবে হ্যান্ডেলিং করব, কিভাবে প্ল্যান শো করব, কিভাবে গ্রুপ মিটিং করব, কিভাবে সেমিনার করব, গোল সেটিং কিভাবে করব, প্রসপেক্টিং কিভাবে করব, মাইন্ড সেট আপ কীভাবে করব, লিস্ট বিল্ডিং কিভাবে করব, ইত্যাদি সমস্যা সঠিক সমাধানের জন্য আমাদের ট্রেনিং বা প্রশিক্ষণের দরকার আছে। আমরা এর কাজ নিয়ে আগে বাড়তে থাকব এবং শেখানোর কাজটা আমরা করতে থাকব। তাহলে নেক্সট এবার আমরা জেনে নিচ্ছি হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং। হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং? নেটওয়ার্ক মার্কেটিং কি? অনেকে প্রশ্ন করে থাকেন, নেটওয়ার্ক মার্কেটিং কেন করব, কি ব্যাপারটা, আমি তো একটা কাজ করছি, তাহলে আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং কেন করব, আমি তো একটা ভালো কাজ করছি। ফ্রেন্ড, যদি তাকে
এই 3টা পয়েন্ট বুঝিয়ে দিতে পারেন, যে কোনো লোক এই নেটওয়ার্ক মার্কেটিং করতে বাধ্য হবে। আমরা লোককে সঠিকভাবে বোঝাতে পারি না বলেই অনেকে আসতে চায় না নেটওয়ার্ক মার্কেটিংয়ে। আমরা দেখে নিব প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি, সমান সুযোগ। কিসের অপরচুনিটি? ইনকাম করার অপরচুনিটি। কিসের সুযোগ? ইনকাম করার সুযোগ। এটা জানতে হবে। এখানে ডাইরেক্ট সেলিংয়ে কিসের সুযোগ রয়েছে? ইনকাম করার সুযোগ রয়েছে। এটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি, সমান সুযোগ রয়েছে এখানে। আর সেই সুযোগ কি কি? ডাক্তারি করেও কেউ সাকসেস হতে পারে, ওকালতি করেও কেউ সাকসেস হতে পারে, সিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট করেও কেউ সাকসেস হতে পারে, আর্মিতে চাকরি করেও কেউ সাকসেস হতে পারে। কিন্তু সেখানে সমস্ত লোকের সমান সুযোগ নাই। অর্থাৎ যে কোনো বয়সের লোক ডাক্তারি পড়তে পারবে না। কোনো 70 বছরের বৃদ্ধ যদি মনে করে, 60 বছরের বৃদ্ধ যদি মনে করে আমি এখন ডাক্তারি পড়তে শুরু করব, সেটা যেমন সম্ভব নয়। যে কোনো বয়স, জাতি, বর্ণভেদ ইত্যাদিতে যে কোনো কাজের সুযোগ থাকে না। কেউ যদি বলে আমি উকিল হব, তার বয়স নেই, সে লেখাপড়া নেই, সে লেখাপড়া জানে না, সে কোনো রকমই লেখাপড়া করেনি, সে ওকালতি করতে চায়, সেটা সম্ভব নয়। এবং আরও একটা বিষয়, উচ্চ ইনকামের ক্ষেত্রেও সমান সুযোগ নয়, ইকুয়াল অপরচুনিটি থাকে না। যেমন ধরুন, একজন পুলিশ কর্মী, সে হয়তো সিভিক ভলেন্টিয়ারে জয়েন করলো অথবা হোম গার্ডে জয়েন করলো এবং তাকে উচ্চ পদ ডিএসপি পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে না। এটা হোমগার্ড হয়তো একজন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 1-2টা তার প্রমোশন হতে পারে, এসআই হয়ে গেল, কিন্তু তাকে ডিএসপি হওয়ার সুযোগ থাকে না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে, এই ডাইরেক্ট সেলিংয়ের ক্ষেত্রে কেউ যদি মনে করে 1 লাখ টাকা থেকে ইনকাম করবে, 10 লাখ টাকা করবে, 1 কোটি করবে, 5 কোটি করবে, 10 কোটি টাকা ইনকাম করবে, সবার ক্ষেত্রে উচ্চ ইনকামের সমান সুযোগ রয়েছে। একজন সরকারি চাকরি করেন, ওনার ইচ্ছা করলেই সে মাসে 10 লাখ টাকা ইনকাম করার সুযোগ তার কাছে নেই। আমরা দ্বিতীয় পয়েন্ট দেখে নেব, বেস্ট অপরচুনিটি, বেস্ট অপশান ফর আর্নিং মানি। মানে সুযোগ তো রয়েছে, কিন্তু এটা হচ্ছে বেস্ট অপশান। ইনকাম করার সুযোগ রয়েছে, সমান সুযোগ রয়েছে। এটা কিসের সুযোগ আমরা একটু দেখে নেব। আমরা কীভাবে ইনকাম করে থাকি। ইনকাম করার প্রথম রাস্তা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখে নেব সরকারি চাকরি, গভর্নমেন্ট স্যালারি, বেস এমপ্লয়ি। তাহলে আমরা যে কোনো লোক কিন্তু ইচ্ছা করলে সরকারি চাকরি পায় না। 2-5% লোক হয়তো ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সরকারি চাকরি পেতে পারে। সবার ক্ষেত্রে সরকারি চাকরির সমান সুযোগ নয়। যেমন
কেউ হয়তো সরকারি চাকরি পেল না, তখন চলে গেল প্রাইভেট চাকরির দিকে। সেখানে হয়তো কোনো শোরুমে বা দোকানে এরকম চাকরি করার চেষ্টা করলো, প্রাইভেট বা পাবলিক সার্ভিস চাকরির ক্ষেত্রে চেষ্টা করলো। সেখানেও কিন্তু আনলিমিটেড সুযোগ নাই, সেখানেও যৎসামান্য সুযোগ রয়েছে। এই দুটো সুযোগ যখন শেষ হয়ে গেল, অর্থাৎ সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি যারা পেল না, হয়তো অনেকে নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কেউ কাঠমিস্ত্রি হয়ে গেল, কেউ দোকানদার হয়ে গেল, কেউ ইলেকট্রিশিয়ান হয়ে গেল, অর্থাৎ সেলফ এমপ্লয়ি হয়ে গেল। আরেকটা ভাবে ভালো সুযোগ রয়েছে, সেটা হচ্ছে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, লার্জ স্কেল বিজনেস। এই লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, এই যে অপশান, এটা সবথেকে ভালো। কেন? কারণ এর মধ্যে ইনকাম আনলিমিটেড হয় এবং ব্যবসা অটো পাইলট মোডে চলে যায়। অর্থাৎ একটা সময় সে না থাকলেও পরবর্তী তার বংশধরদের মধ্যে এই ব্যবসা ট্রান্সফার হয়ে যায়। অতিরিক্ত সে জয়েন্ট না থাকলেও সে কাজে সে অল্প সময় দিয়েও আনলিমিটেড ইনকাম তার চলতেই থাকে, লাগাতার তার ইনকাম আসে, পরবর্তী বংশে ট্রান্সফার হয়ে যায়, প্যাসিভ ইনকাম পায়। এখন আপনারা হয়তো বলবেন যে এই লার্জ স্কেল ইন্ডাস্ট্রির কথা কেন বলা হচ্ছে? আমরা তো নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যবসার ট্রেনিং নিচ্ছি, নেটওয়ার্ক মার্কেটিংয়ের ট্রেনিং নিচ্ছি, MLM-এর ট্রেনিং নিচ্ছি। তাহলে এই লার্জ স্কেল ইন্ডাস্ট্রি নিয়ে কেন আলোচনা করা হচ্ছে? কারণ ফ্রেন্ডস, এই ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং, এটাও একটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। এখানেও আপনার ব্যবসা পরবর্তী বংশধরদের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। আপনার ব্যবসা অটো পাইলট মোডে চলে যায়। আপনার অল্প বা কিছু অংশগ্রহণে অথবা আপনার অংশগ্রহণ ছাড়াই লাগাতার একটা ইনকাম আসতেই থাকে, প্যাসিভ ইনকাম আসতে থাকে, আনলিমিটেড ইনকাম আসতে থাকে এই লার্জ স্কেল ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে। এখন অনেকে প্রশ্ন করবে, ঠিক আছে, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি তো আমারও আছে, আমি একটা চুরির কারখানা করেছি, অথবা আমের ফ্যাক্টরি করেছি, অথবা জুতোর ফ্যাক্টরি করেছি এবং সেখানে ব্যবসা করে খাই, তাহলে আপনারা এই নেটওয়ার্ক মার্কেটিং কেন করব? নেটওয়ার্ক মার্কেটিং কেন করব? আমার তো একটা ব্যবসা রয়েছে, আমি সেই ব্যবসা করছি, সেখানে অনেক ইনকাম করছি। তাহলে আপনাদের তৃতীয় পয়েন্ট চলে আসছে, এই নেটওয়ার্ক মার্কেটিং হলো ইজিয়েস্ট বিজনেস, অর্থাৎ সহজ ব্যবসা। কেন সহজ ব্যবসা? যে কোনো লার্জ স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রথমে কি লাগে? প্লেস অফ অপারেশন। প্লেস অফ অপারেশন অর্থাৎ যেখানে আপনি কাজটা করবেন তার জন্য একটা ভালো জায়গার প্রয়োজন আছে, বড় জায়গার প্রয়োজন আছে। 2 নম্বর লাগে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। কাজ করার জন্য আমাদের একটা ওয়ার্কিং ক্যাপিটাল লাগে। ধরুন আপনি একটা
চায়ের ঠেলাও যদি লাগান, সেখানেও কিন্তু চা, চিনি, দুধ এই সমস্ত আপনাকে বারবার নিয়ে আসতে হয়। কাজের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল লাগে। আপনার বড় একটা ইনভেস্টমেন্ট লাগে। আপনি জমি কিনতে হবে, ফ্যাক্টরি কিনতে হবে, মেশিনারি কিনতে হবে, আপনার অ্যাডভার্টাইজিং করতে হবে। এর জন্য একটা বড় ইনভেস্টমেন্টের দরকার লার্জ স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। 4 নম্বর, ইনভেন্টরি অর্থাৎ কাঁচা মালের প্রয়োজন। আপনি যেই প্রোডাক্ট নেবেন, তৈরি করবেন, তার জন্য যে সমস্ত কাঁচা মাল দরকার, তার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আপনাকে ব্যবস্থা করতে হবে। কেউ যদি জেলির ফ্যাক্টরি করে, তাকে আমের বা ফলের কাঁচামালের ব্যবস্থা করতে হবে। হিউজ অনেক পরিমাণে এই মাল আপনাকে মজুত রাখতে হবে। 5 নম্বর, আপনাকে ম্যান পাওয়ার প্রয়োজন। আপনি যে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিটা করবেন, তার জন্য পরিচালনা করার জন্য কর্মচারী দরকার, ম্যানেজমেন্ট চালানোর জন্য ম্যানেজার দরকার, আপনার টেকনিশিয়ান দরকার, অ্যাকাউন্টেন্ট দরকার, দেখাশোনার জন্য নাইট গার্ড দরকার, প্রহরী বা নাইট গার্ড দরকার। এইভাবে প্রচুর ম্যান পাওয়ারের প্রয়োজন যদি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি করতে চান। সর্বোপরি ইনফ্রাস্ট্রাকচার দরকার। আপনার এই একটা বিল্ডিং দরকার, যেখানে আপনি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি করবেন। ঘর, ফ্যাক্টরি ঘর, অফিস ঘর, প্রসেসিং ওয়ার্কশেড ইত্যাদি আপনার প্রয়োজন যদি আপনি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি করেন। তাহলে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি করার জন্য এতগুলো পয়েন্ট দরকার, যেখানে নেটওয়ার্ক মার্কেটিংও একটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। তাহলে সেখানে তো ওয়ার্ক অফ প্লেস লাগছে না, প্লেস অফ অপারেশনও লাগছে না, ওয়ার্কিং ক্যাপিটালও লাগছে না, ইনভেস্টমেন্টও লাগছে না। কেউ হয়তো 2,000, 4,000, 5,000 টাকার প্রোডাক্ট কিনে এসে এই ব্যবসা স্টার্ট করতে পারে। আর এখানে কাঁচা মাল হলো মানুষ। অতএব আমরা সহজে ইজিয়েস্ট এই বিজনেস লার্জ স্কেল ইন্ডাস্ট্রির জন্য সমস্ত লোককে আহ্বান করছি আনলিমিটেড ইনকাম পাওয়ার জন্য। আমরা এই যে নেটওয়ার্ক মার্কেটিং, এই নেটওয়ার্ক মার্কেটিং বোঝানোর জন্য কোনো লোককে এই 3টা পয়েন্ট আমরা যদি বুঝিয়ে দিতে পারি, যে ইকুয়াল অপরচুনিটি, বেস্ট অপশন ফর আর্নিং মানি, ইজিয়েস্ট বিজনেস, এই 3টা পয়েন্ট যদি আপনি বুঝিয়ে দিতে পারেন কোনো অ্যাসোসিয়েটকে, তবে যে কোনো লোক এই ডাইরেক্ট সেলিংয়ে আসতে বাধ্য, নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসতে বাধ্য। আমরা পরবর্তী পয়েন্ট, এই নেটওয়ার্ক মার্কেটিং কেন করব, নেটওয়ার্ক মার্কেটিং কেন করব, আমরা তার ব্যাখ্যা শুনে নেওয়ার চেষ্টা করছি। হয় নেটওয়ার্ক মার্কেটিং কেন করব, আমাদের কিছু ট্রেন্ড বা দৌড় বা চালান বা যুগ বা সময়, এটা বুঝে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ যে সময় যে কাজের যুগ থাকে, সেটা করে নিলেই অনেক বেশি গেইন হওয়া যায়, লাভবান হওয়া যায়। যে কোনো সময় যে কোনো ব্যবসা একটা ট্রেন্ড থাকে। যেমন করে যে কোনো সিনেমার সুপারস্টার থাকে একজন, স্টার তো অনেক থাকে, কিন্তু সুপারস্টার একজন থাকে। যেমন রাজেশ খান্না থেকে শুরু করে ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সলমান খান, এরা এক একটা সময় এক একটা যুগে এক একটা সময়
সুপারস্টার ছিলেন। কিন্তু স্টার ছিলই, সে সময় স্টারও ছিল, কিন্তু এরা ছিলেন সুপারস্টার। ঠিক একইভাবে যে যুগের যে সুপারস্টার ব্যবসা, সেটা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা চলে আসছি 1960 সালে, অর্থাৎ স্বাধীনতার পরে, যখন গভর্নমেন্ট চিন্তা করতে লাগলো যে কি ফ্যাক্টরি করা যায়, মানুষের বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা ঠিক করতে হবে। ঠিক এই সময় সিদ্ধান্ত নেওয়া হলো প্লাস্টিকের ফ্যাক্টরি করা হবে। অনেকে এই কাজে মনোনিয়োগ করলেন, কাজ করতে স্টার্ট করলেন। অনেকে আবার এটার বিরোধিতা করেছে। প্লাস্টিক ফ্যাক্টরি হলে অনেক রকমের আগুন লেগে যাওয়ার সম্ভাবনা, বিভিন্ন রকমের ক্ষতির সম্ভাবনার কারণে অনেকে প্রতিবাদ করেছে, অনেকে এই কাজে মনোনিয়োগ করেনি। কিন্তু ফ্রেন্ড, এখন খবর নিয়ে দেখেন যে সমস্ত লোক যে সমস্ত লোক 1960 সালের আশেপাশে প্লাস্টিক ব্যবসা নিয়ে কাজ শুরু করেছিল, আর আজকে সবাই কোটিপতি। এক্সপোর্ট ইম্পোর্টের কাজে, দেশ বিদেশে সাপ্লাইয়ের কাজে, বিভিন্ন পাত্র বানানোর কাজে, খেলনা বানানোর কাজে তারা বড় বড় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আমাদের পরের ট্রেন্ড, পরের 10 বছর পর, অর্থাৎ 1970 সালে যখন প্লাস্টিক কারখানার জোর ধরল, অর্থাৎ অনেক প্লাস্টিক কারখানা হয়ে গেল, প্লাস্টিককে ট্রান্সপোর্ট করে দেওয়ার জন্য অনেক ট্রান্সপোর্টের দরকার পড়লো, গাড়ি, ট্রাক ইত্যাদির দরকার পড়লো। ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য, দেশ বিদেশে পৌঁছানোর জন্য, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে নিয়ে আসার জন্য। এ সময় যে সমস্ত লোক এই ট্রান্সপোর্টের কাজে মনোনিয়োগ করেছেন, খবর নিয়ে দেখলে বুঝতে পারবেন তাদের কাছে, কারো কাছে 100-500 ট্রাক তারা মালিক, তারা বড় বড় ট্রান্সপোর্টের মালিক, তারা কোটি কোটি টাকার মালিক। তারা সে সময় হয়তো যারা স্টার্ট করেছিল, তাদের পরবর্তী প্রজন্ম এই কাজে এখন নিয়োগ আছে, তাদের বংশধররা এই কাজের লাভ তুলছেন। পরে 1980 সালে, আরও 10 বছর পরে, যখন ট্রান্সপোর্টের ব্যবসার উন্নতি হলো, তখন তেল বা অয়েলের ট্রেন্ড চলে আসলো। এই ট্রেন্ড 1980 সালের ঘরে আসলো, এবং যারা তেল নিয়ে ব্যবসা শুরু করলো, অর্থাৎ তেলের পাম্প তৈরি করলো, যারা তেল বড় বড় ব্যবসা করতে পারলো না, সাইকেলে করে, ড্রামে করে তেল গ্রামে গ্রামে বিক্রি করছিল। আজকে খবর নিয়ে দেখতে পাবেন সকলে এখন কোটিপতি স্যার। আরও 10 বছর পরে 1990 সালে কম্পিউটারের যুগ আসলো। অনেকে এর প্রতিবাদ করলো। কারণ কি? ছেলেরা তাদের কাজ হারাবে, মানুষ কাজ পাবে না, কম্পিউটারই সব কাজ করে দেবে। আর এই জন্য দিকে দিকে প্রতিবাদ করা হয়েছিল, কিন্তু কম্পিউটারকে কেউ ঠেকে রাখতে পারেনি। আজকে কম্পিউটার এসে হাজির এবং আমাদের কাজকে সহজ করেছে। এবং খবর নিয়ে দেখেন, যারা কম্পিউটার বিক্রি করছিল, তৈরি করছিল, এক্সপোর্ট ইম্পোর্ট করছিল, শিক্ষা দিচ্ছিল, সবাই কিন্তু এখন কোটিপতি। এখনও ব্যবসা আছে, কম্পিউটার ব্যবসা এখনও করতে পারবেন, হয়তো তাদের পেট চালানোর দায় হয়ে যাবে, ব্যবসাটা করা যাবে। কিন্তু সেই যুগে করিনি, যে যুগে ট্রেন্ড ছিল, যেটা সুযোগ ছিল, মানে স্বর্ণ যুগ ছিল। আরও 10 বছর পরে 1990 সালের পরে 2000 সাল, যখন আমরা দেখলাম টেলিকমিউনিকেশনের যুগ আসলো, অর্থাৎ দূরসঞ্চারের যুগ। টিভি, টেলিফোন
এসটিডি বুথ, ফোন ইত্যাদির যুগ আসলো যখন, তখন চারিদিকে একটা আমূল পরিবর্তন হলো। যে সমস্ত টেলিভিশন, বড় বড় টেলিভিশন কোম্পানি, জি নিউজ, জি টিভি ইত্যাদি, সোনি টিভি, ডিডি বাংলা, ডিডি, এই সমস্ত টিভি চ্যানেল, টেলিকমিউনিকেশন, খবর নিয়ে দেখবেন 2000 সালের আশেপাশেই তারা এসছে। তারা এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে। এবং টিভি এখনও আছে, কিন্তু সেভাবে মানুষ লাভবান হতে পারছে না। টেলিফোনের বুথের কথা আপনারা সবাই জানেন। বাড়ির বাইরে টেলিফোনের রিসিভার লাগিয়ে ব্যবসা শুরু করা হলো, টেলিফোন বুথ খুলে। তারা সবাই আনন্দিত হয়েছিল যে না, এখান থেকে ভালো ইনকাম করা যায়, কিন্তু তারা বুঝতে পারেনি এই ট্রেন্ড একদিন চলে যাবে। কিন্তু যারা করেছিল লাভবান, পরবর্তীকালে সেটা এখনও চলে গেছে, উঠে গেছে। এসটিডি বুথ নামে কিছু নেই। তাহলে যে সময় যেই কাজের ট্রেন্ড আসে, যুগ আসে, সেটাকে করে নেওয়াই আমাদের বুদ্ধিমানের কাজ। 2010 সাল ইন্টারনেট এবং আইটি সেক্টরের কাজ শুরু হয়, যুগ আসে। 2010 সাল ইন্টারনেটের যুগ। এবং খবর নিয়ে দেখতে পাবেন এ সময় বিভিন্ন রকমের সাইবার ক্যাফে গজিয়ে ওঠে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, পেটিএম, বড় বড় পেমেন্ট গেটওয়ে দেখবেন এই সময় স্টার্ট হয়েছে। তারা কোটি কোটি টাকার মালিক, তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কারণ সে সময় স্বর্ণ যুগেই তার ব্যবসাটা স্টার্ট করেছে। আজকে বিল গেটস যেখানে তার সমস্ত সম্পদ আর্নিং করতে 15-20 বছর লাগিয়ে দিয়েছে, 30 বছর লাগিয়ে দিয়েছে, কিন্তু ফেসবুকের মালিক মাত্র 5-6 বছরে তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করেছে। পেটিএম কোটি কোটি টাকার মাল কামিয়ে নিয়েছেন। কারণ সে সময় ছিল 2010 সাল স্বর্ণযুগ ইন্টারনেট এবং আইটি সেক্টরে। পরবর্তী 2020 সাল আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের যুগ, স্বর্ণযুগ স্টার্ট হয়েছে। 2020 সাল এর থেকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের স্বর্ণযুগ শুরু হয়েছে। এবং এখন যারা এই নেটওয়ার্ক মার্কেটিং করবে না, তারা ক্ষতির মুখে থাকবে। 2022 সাল রানিং চলছে, এখনও যারা নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করেনি, তারা অনেক কিছু থেকে পিছিয়ে পড়েছে। এখন বর্তমানে কোভিড-19 এবং নোটবন্দি, বিভিন্ন রকমের অসুবিধার পরে মানুষের কাজের গতিবিধি পরিবর্তন হয়েছে এবং একটাই কাজে মনোনিয়োগ হয়েছে, হোম বেস ওয়ার্ক। এই হোম বেস ওয়ার্কের উপরে মানুষ মনোযোগ দিয়েছে। এবং পৃথিবীর সবথেকে বড় হোম বেস ওয়ার্ক, ভালো উত্তম হোম বেস ওয়ার্ক হচ্ছে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং। আমরা যারা এখনও এ কাজে আত্মনিয়োগ করিনি, সবাই এ কাজে নামব। কিছু সময় হলেও আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব এবং এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার যে সুযোগ রয়েছে, সেই সুযোগ আমরা ছেড়ে দেব না। নেটওয়ার্ক মার্কেটিং এর স্বর্ণযুগ চলছে, এটা কিন্তু কেউ ভুলে যাবেন না। আমরা দেখছি কেন নেটওয়ার্ক মার্কেটিং করব, এর আরেকটা কারণ আমাদের মূল্যবৃদ্ধি, ইনফ্লেশন। এই ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি, এটার উপরে আমরা যদি নজর রাখি,
আজকে হয়তো একজন রামবাবুর ইনকাম আজকের দিনে 50,000 টাকা, তার খরচ হয়তো 10,000 টাকা, অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে দেখতে পেলে 20%। কিন্তু আফটার 5 ইয়ার অর্থাৎ 5 বছর পরে তার ইনকাম হয়তো সেটাই আছে বা সামান্য বেড়েছে, কিন্তু তার খরচ আরও 20% বেড়ে গেছে। তার ইনকাম হয়তো বাড়লো 5%, খরচ বেড়ে গেল 20%। তাহলে তার জমানো টাকাকে এই মহঙ্গাই, এই মূল্যবৃদ্ধি গ্রাস করে নিল। অর্থাৎ তখন তার 20,000 টাকা, আরও 10,000 টাকা খরচ বেড়ে গেছে, এবং সেখানে হয়তো দেখতে পাওয়া গেল তার 2,000 টাকা বেতন বেড়ে গেছে। এভাবে আমরা যদি সমতা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের ইনকামকে কয়েক গুণ বাড়িয়ে যাওয়ার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে। এ কাজে আমরা আরও একটা মূল্যবৃদ্ধির রপ্তার বা গতিকে দেখে নেওয়ার চেষ্টা করব। 1945 সালের যেখানে একটা পরিবার 10 টাকা হলেই ফ্যামিলি চালাতে পারত, এটা 10-20 বছর পরে অর্থাৎ 1965 সালে 10 গুণ বেড়ে গেল। অর্থাৎ একটা পরিবার পরিচালনা করার জন্য 100 টাকার প্রয়োজন। আবার 20 বছর পরে 1985 সালের আশেপাশে এর খরচার আরও 10 গুণ বেড়ে গেল। অর্থাৎ 1,000 টাকা হলে ইনকাম হলে একটা পরিবার এটা চলবে সঠিকভাবে। 2005 সালে এটা বেড়ে 10 গুণ আরও খরচা বেড়ে গেল। অর্থাৎ 10,000 টাকা হলে একটা ফ্যামিলি সুষ্ঠুভাবে পরিচালনা হবে। 2025 সাল আমাদের সামনে, এবং এখানে যে সমস্ত লোকের 1 লাখ, 1.5 লাখ, 1.5 লাখের ইনকামের ব্যবস্থা নেই স্যার, তারা আজকে চিন্তার মুখে, তারা আজকে প্রশ্নের মুখে। অতএব এই 1-1.5 লক্ষ টাকা ইনকাম করার কি আপনার সময় সুযোগ রয়েছে? ভাবার সময় এসছে। যদি না থাকে, এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং আপনি নিশ্চিন্তে করতে পারেন। কারণ বর্তমান সময় অর্থাৎ 2022-এর আশেপাশে আমাদেরকে অন্তত 70-80 হাজার টাকার ঘরে ইনকাম না হলে একটা ফ্যামিলি ভালোভাবে চলে না। মহঙ্গাইয়ের এই রপ্তার, মূল্যবৃদ্ধির এই গতি যদি আমরা রোধ করতে চাই, তাহলে আমাদের ইনকাম বাড়াতে হবে। একজন কৃষক থেকে শুরু করে যে কোনো লোক বলছে যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। জিনিসপত্রের দাম যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছিল সেদিন থেকেই ধীরে ধীরে বাড়ছে, কিন্তু আসল ব্যাপার সেটা নয়। আসল ব্যাপার অন্য কিছু আছে। যদি আসল ব্যাপার তাই থাকতো, তাহলে একজন চাষি কেন খেতে পায় না? চাল, ডালের, গমের, আলু, বেগুনের দাম অনেক বেড়ে গেছে, তাহলে একজন চাষি খেতে পাচ্ছে না কেন? সমস্যা সেখানে নয়, সমস্যা হলো আমাদের ইনকামে। আমাদের জিনিসপত্রের দাম বাড়েনি, আমাদের ইনকাম কমে গেছে। আর একটা বিষয় আমরা আপনাদের সামনে আলোচনা করব, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি আসার পরে মানুষ কর্মহীন হয়ে পড়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে আগামী দিনে সমস্ত লোক বেকার হয়ে পড়বে। 10% লোক মেশিনারি নিয়ে কাজ করবে, 90% লোক বেকার হয়ে যাবে। যদি আমরা ডাইরেক্ট সেলিংয়ে না আসি, আগামী দিনে আমাদেরকে ভুক্তভোগী হতে হবে। আমরা আবারও ফিরে আসছি আপনাদের সাথে দ্বিতীয় পর্ব নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সালাম, ভালোবাসা সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।